ঘড়ির কাঁটা একটা ছোঁয়নি, তার আগেই সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর এসআইআর মামলার শুনানি শুরু হয়ে গেছে। প্রধান বিচারপতির বেঞ্চে চলছে মমতার মামলা শুনানি। নজিরবিহীনভাবে শুনানিতে নিজেই হাজির বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই আইনজীবীরা সওয়াল করতে শুরু করে দিয়েছেন। আমাদের সহকর্মী জ্যোতির্ময় আপনাদের সকালবেলা যে কথা বলেছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বসেছেন যদি সেই জায়গা পরিবর্তন করেন তাহলে একটা সম্ভাবনা হতে পারে হয়তোবা তিনি এই শুনানিতে অংশগ্রহণ করবেন, কিন্তু এখনো পর্যন্ত 12:57 মুখ্যমন্ত্রী আসন পরিবর্তন করেননি। আইনজীবীরাই সওয়াল করছেন। আইনজীবী শ্যাম দিওয়ান এই মুহূর্তে একেবারে ধারা বিবরণী আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি। একটার কিছু আগেই সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর এসআইআর মামলার শুনানি শুরু হয়। মুখ্যমন্ত্রী সকাল সকাল পৌঁছে গেছিলেন, একটি নির্দিষ্ট জায়গায় বসেছিলেন তিনি। আমাদের সহকর্মী জ্যোতির্ময় বলছিল যদি সওয়াল জবাব করার হয় তাহলে মুখ্যমন্ত্রী হয়তো এগিয়ে আসতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী তার সেই আসনেই বসে আছেন। আইনজীবীরা সওয়াল শুরু করে দিয়েছেন। কি খবর পাচ্ছি আমরা শ্রাবন্তী? দেখো, ঐতিহাসিক মুহূর্ত বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী সওয়াল করবেন কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত যেরকমটা দেখতে পাচ্ছি অন্তত কোর্ট চত্বরে যা দেখা যাচ্ছে, কোর্টের এজলাসের মধ্যে আইনজীবী তিনি সওয়াল করছেন এসআইআর মামলায়। আপাতত মুখ্যমন্ত্রী তিনি সওয়াল করছেন না, তিনি নিজের জায়গাতেই বসে আছেন। যেরকমটা গতকাল থেকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, একের পর এক ছবি সামনে এসেছিল, সেই ছবির পরে এটা স্পষ্ট হয়ে যাচ্ছিল যে মুখ্যমন্ত্রী তিনি সওয়াল করতে পারেন এবং তার একটা জোরালো ভিত্তি তৈরি হয়েছিল, যেহেতু মুখ্যমন্ত্রী এক্ষেত্রে নিজেই পিটিশনার। সাধারণভাবে সুপ্রিম কোর্টে যে কোনো আইনজীবী এসেই সওয়াল জবাবে অংশ নিতে পারেন না, কিন্তু পিটিশনাররা তারা অংশ নিতে পারেন, তারা নিজেরাও এসে কথা বলতে পারেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা একেবারে বেলা 10টার সময় তিনি পৌঁছেও গেছিলেন কোর্ট চত্বরে। সেখানে দেবাঞ্জন মণ্ডল অ্যাডভোকেট, তার সঙ্গে তাকে বসে থাকতে দেখা যায়, সেই ছবিও সামনে এসেছে। খুব স্বাভাবিকভাবেই দেবাঞ্জন মণ্ডল মুখ্যমন্ত্রীর প্রায় প্রত্যেকটি মামলার ক্ষেত্রেই তাকে উপদেশ দিতে দেখা যায়। সেক্ষেত্রে তিনি যেহেতু রয়েছেন, তার সঙ্গে একেবারে বলা যেতে পারে ঝাড়াই বাছাইয়ের শেষ মুহূর্তে যে কোনটা সামনে বলা হবে এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত যেরকমটা দেখা যাচ্ছে, আইনজীবী তিনি বলছেন, এই মুহূর্তে তোমাকে নিশ্চিতভাবে বলে দিতে চাইবো যে আজকের বিভিন্ন রকম বিষয়গুলো উল্লেখ করার মাধ্যমে তারা যে কপিটা জমা দিয়েছেন তার মাধ্যমে বেশ কিছু পয়েন্ট তারা সামনে এনেছেন। তার মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গে যেরকমভাবে 2025-এর যে তালিকা সেটা যেমন সেটা নিয়ে 2026-এর যে ভোট সেটা তৈরি করা হোক। একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত মাইক্রো অবজারভার প্রত্যাহার করার নির্দেশের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। যেসব ক্ষেত্রে অন্যান্য রাজ্যের নথি যাচাইয়ে 5 দিনের বেশি সময় লাগছে, সেক্ষেত্রে স্থানীয় ইআরওরা কিভাবে নিষ্পত্তির অনুমতি দিচ্ছেন এই প্রশ্ন তিনি তুলেছেন। ভবিষ্যতে গণহারে ফর্ম 7 জমা বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। এই নিয়ে আমরা দেখেছি প্রচুর অশান্তি হয়েছে, যে ট্রাক ভর্তি করে কি করে ফর্ম 7 যাচ্ছে। আবার বিজেপির বক্তব্য ছিল যে এটা তাদের একটা নাটক ছিল তৃণমূল কংগ্রেসে। এই বিষয়টিও সামনে নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় তার যে পিটিশনের কপি সেখানে উল্লেখ করেছিলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে চিহ্নিত কোনো ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে না বাদ যায়। যেমন এসআইআর এর যে তালিকা, খসড়া তালিকা, তুমি কন্টিনিউ করবে। দর্শকদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার আসন পরিবর্তন করে সামনের সারিতে গিয়ে দাঁড়িয়েছেন। তার আসন ছেড়ে সামনের সারিতে গিয়ে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগে আপনাদেরকে বলছিলাম, জ্যোতির্ময় যে খবর পাঠিয়েছিল আমাদের, যে মুখ্যমন্ত্রী তার নির্দিষ্ট আসনে ছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম সেই আসন ছেড়ে গিয়ে একেবারে সামনের সারিতে, মানে আইনজীবীরা যেখানে দাঁড়িয়ে আছেন তার পাশেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রাবন্তী, প্লিজ কন্টিনিউ করো। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, শ্যাম দিওয়ান তার আইনজীবী, আমাদের জ্যোতির্ময় প্রতিনিধি প্রত্যেক মুহূর্তে খবরও জানাচ্ছে 1,40,00,000 মানুষকে নোটিশ দেওয়া হয়েছে। 3টি ক্যাটাগরিতে তাদের ভাগ করা হয়েছে। এই 1,40,00,000 কথা যেটা বলা হচ্ছে, আজকের আইনজীবী যেটা বলেছেন, সেখানে প্রজেনি যেমন একটা ভাগ রয়েছে, ফাদার নেম মিসম্যাচ সেরকম একটা ভাগ রয়েছে। এরকমভাবে 3টি ক্যাটাগরিতে নিজেদের নামের বানান ভুল সেখানেও একটা ভাগ রয়েছে, এরকম ভাগ রয়েছে। সেই ভাগগুলির মধ্যে অন্যতম হলো প্রজেনি। কেন প্রজেনি গুরুত্বপূর্ণ? তার কারণ এখানে একজনকে সামনে রেখে বহু মানুষ তারা লিঙ্ক করছেন এবং সেখানেই কমিশনের নজর এই প্রজেনির উপরে রয়েছে। সেই কথাটা আজকের এজলাসে তুলে ধরা হয়েছে। সামনের সারিতে একেবারে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যেরকম দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পাশে দাঁড়িয়ে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্য পাশে রয়েছেন দেবাঞ্জন মণ্ডল,
সওয়াল করছেন স্যাম দিওয়ান। নোট জমা দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, যে নোটের কথা তোমাকে পড়ে শোনাচ্ছিলাম, যেখানে যে নোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে 2025-এর যে ভোটার তালিকা বেরিয়েছিল সেই ভোটার তালিকা অনুযায়ী ভোট করতে হবে 2026-এর বিধানসভার ভোট। একই সঙ্গে তারা বেশ কিছু ইস্যু তুলেছে যে অন্যান্য রাজ্যে যখন দেখা যাচ্ছে বেশ কিছুটা বেশি সময় লাগছে, এখানে এত কম সময়ের মধ্যে এসআইআর কেন? 2002-এ যখন এসআইআর হয়েছিল তখন প্রায় 1 বছর ধরে এসআইআর হয়েছিল, সেটা হঠাৎ করে কেন 3 মাসের মধ্যে হয়েছে? অর্থাৎ এসআইআর শুরু থেকে, শুভজিৎ তোমার মনে থাকবে যে যে বিষয়গুলি বারবার উল্লেখ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আজকে সেই বিষয়গুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। এবং গতকালের যে সাংবাদিক বৈঠক তিনি করেছিলেন সেখানেও আমরা দেখেছি যে এসআইআরে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন পরিবারের সদস্যদেরকেও দিল্লিতে তিনি নিয়ে গেছিলেন। অর্থাৎ আজকে শুরু থেকে এসআইআরের উপরে যেরকমভাবে এসআইআরের প্রভাব কি পড়েছে সেটাই মামলাকারীর আইনজীবী হিসেবে তিনি দেখাতে চাইবেন। তিনি নিজে এখানে মামলাকারী, এখনও পর্যন্ত নোট জমা দেওয়ার আবেদন করেছেন এবং যেরকমভাবে সামনে তিনি রয়েছেন আর কিছুক্ষণের অপেক্ষা, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বলতে পারেন। যারা সাধারণভাবে যদি দেখি আমরা যে কোনো আদালত চত্বরে এরকমই একটা ছবি থাকে, সাধারণভাবে যে কোনো মামলাকারী, সেটা যদি আমি যদি কোনো মামলা করে থাকি আমার আইনজীবী সামনে থাকবেন, আমার যদি কিছু বলা হয় তাকে আমি হেল্প করতে পারি, সেই ক্ষেত্রে বলতে পারি। যেহেতু এখানে মামলাকারী হিসেবে তিনি নিজেই রয়েছেন, তিনি যদি কোনো ক্ষেত্রে চান তিনি নিশ্চিতভাবে বলবেন। যদি এই ছবিটাও থাকে, আজকের এই ছবিটাই ঐতিহাসিক বলা যেতে পারে শুভজিৎ, কারণ এর আগে কোনো সিটিং সিএম মুখ্যমন্ত্রী নিজের আসনে বসা অবস্থায় এরকম কোনো রকম মুখ্যমন্ত্রীকে এইভাবে সওয়াল জবাবে অংশ নিতে দেখা যায়নি। সময়ের অপেক্ষা, নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমটা আমার মনে হচ্ছে বলতে পারেন, কিছু না কিছু পয়েন্ট তিনি বলতে পারেন। একই সঙ্গে তোমাকে মনে করিয়ে দিতে চাইবো আজকে যে এই জাজেরা বসে আছেন, বিচারপতিরা রয়েছেন, তার মধ্যে অন্যতম হলো জয়মাল্য বাগচি, যিনি আবার কলকাতার অন্যতম একেবারে বলা যেতে পারে প্রবীণ আইনজীবীদের মধ্যে অন্যতম। বিচারপতি জয়মাল্য বাগচি হিসেবে তিনি যখন সুপ্রিম কোর্টে যান সে সময় আলাদা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পুষ্পস্তবক পাঠিয়েছিল। এটা একটা রিচুয়াল, সাধারণভাবে এই রাজ্যের কেউ যখন সুপ্রিম কোর্টে গেছেন পরবর্তী সময় এই বিচারপতি জয়মাল্য বাগচি প্রধান বিচারপতির হবারও কথা রয়েছে। স্বাভাবিকভাবে দুই বাঙালি এখানে থাকছেন, পাশে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরও অনেকে থাকতে পারেন, কিন্তু গুরুত্বপূর্ণভাবে আজকের অনেক দিন পরে দেখা যাবে বিচারপতি জয়মাল্য বাগচির সঙ্গে আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এমনি কথা হয় কিনা। শ্রাবন্তী একটু থামো, আমরা ছবিটা একবার দেখাই দর্শকদের। তুমি যে কথা বলছিলে সেই ছবি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক ডান দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন। শ্রাবন্তী যে কথা বলছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল সকাল পৌঁছে গিয়ে একটা নির্দিষ্ট আসনে বসেছিলেন। জ্যোতির্ময় আপনাদেরকে লাইভে বলেছিল সেই সময় যদি মুখ্যমন্ত্রী এগিয়ে যান তাহলে অনুমান করা যাবে যে তিনি সেখানে কথা বলবেন, বক্তব্য রাখবেন। তিনি যেটা তিনি বলেওছিলেন যে বাঁকুড়া সভায় দাঁড়িয়ে যে প্রয়োজনে মানুষের প্রয়োজনে আমি কথা বলবো। তারপর আমরা দেখলাম যখনই মামলার শুরু হলো, হিয়ারিং শুরু হলো, শুনানি শুরু হলো, তখন আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেলেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক ডান দিকে আইনজীবীরা দাঁড়িয়ে আছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক ডান দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আছেন। এবং সুপ্রিম কোর্টের ভিতরে কি চলছে তার একেবারে লেটেস্ট আপডেট শ্রাবন্তী আপনাদের সামনে তুলে ধরছিল। শ্রাবন্তী তোমার কাছে আবার আসবো, সঙ্গে থাকো, রাজার কাছে একটু চলে যাই। রাজা, দেখো আইনের বিষয়টা তো শ্রাবন্তী এবং জ্যোতির্ময় দুজনের কাছ থেকে আমরা নিচ্ছি এবং দর্শকদের একেবারে লাইভ আপডেট দিয়ে যাচ্ছি, কিন্তু রাজনীতি দেখো, এতগুলো রাজনৈতিক দল, বিজেপি বিরোধী রাজনৈতিক দল, তারা এসআইআর নিয়ে গত 1.5 মাসে 2 মাসে সুপ্রিম কোর্টে গেল, কিন্তু তাদের সুপ্রিমোরা কিন্তু গেলেন না, গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজা, না সেটা তো দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, তিনি এখানে ইন্ডিভিজুয়াল হিসেবে গিয়েছেন। প্রথমে বলে দেওয়া দরকার, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী নয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিভিজুয়াল, তিনি একজন নাগরিকও, তিনি সেই হিসেবেই গিয়েছেন যতদূর আমরা জানি। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো মামলার নির্যাসটা নিয়ে মূল আলোচনা হওয়া দরকার। উনি বলছেন 25-এর তালিকা অনুযায়ী ভোট হোক। দ্য মোমেন্ট উনি এই সওয়ালটা করবেন, জানি না উনি কখন করবেন, আইনজীবীর মাধ্যমে না নিজে, এটা গতকাল নতুন করে আবেদনটা যখনই সেটা যাই হোক, যখনই উনি বলবেন যে 25-এর তালিকা অনুযায়ী ভোট হোক, তখন কিন্তু এই যে স্যার যে প্রক্রিয়াটা চলছে এগুলো ভবিষ্যৎকালের বিষয় হয়ে যাবে। এইটা হচ্ছে মেইন টকিং পয়েন্ট। 25-এর তালিকা একটু থামাচ্ছি, আবার আপডেট দিয়ে রাখি দর্শকদের। প্রধান বিচারপতির প্রশ্ন, কেন মানুষকে ডাকা হয়েছে তা জানা অধিকার তাদের আছে, এই দাবি যুক্তিসঙ্গত। প্রধান বিচারপতি আজকে জানিয়েছেন কেন মানুষকে ডাকা হয়েছে এসআইআরে তা জানার অধিকার তাদের আছে, মানে মানুষের আছে, এই দাবি যুক্তিসঙ্গত। রাজা প্লিজ কন্টিনিউ করো। হ্যাঁ, যেটা বলছিলাম যে 25-এর তালিকা অনুযায়ী ভোট করানো মানে হচ্ছে প্রত্যেক বছর তো আমাদের এমনি রিভিশন হয়,
ইন্টেন্সিভ রিভিশন প্রত্যেক বছর হয় না, কিন্তু নর্মাল রিভিশন প্রত্যেক বছরই হয়। এটা একটা প্রক্রিয়া যেটা গোজ অন অ্যান্ড অন, চলতেই থাকে। সেটা করে 25 সালে যে তালিকাটা ফাইনাল হয়েছিল সেই তালিকা অনুযায়ী করা মানে হচ্ছে যে ড্রাফট তালিকা বেরিয়েছিল, সেই ড্রাফট তালিকাটা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষে এই রকম কোনো আবেদনে কান দেওয়া, কারণ এটা তো শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ভাই। যদি 25 সালের তালিকা অনুযায়ী করতে হয় তাহলে গোটা দেশের ক্ষেত্রে আরও যে 12টা রাজ্যে হচ্ছে, কেন্দ্রশাসিত রাজ্যে হচ্ছে মোট 12টা, সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। এই মামলার এটা সুদূর প্রসারী মামলা। এক, দ্বিতীয় কথা হচ্ছে দেখো, মূল মামলাটা মমতা বন্দ্যোপাধ্যায় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন, আবেদন করেছেন, সব ঠিক আছে, কিন্তু এই সুরে প্রথম মামলা হয়েছিল মুস্তারি বানু বনাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, মুর্শিদাবাদের মুস্তারি বানু বনাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেইখানে যে পেটিশনটা করা হয়েছিল সেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। আমি জানি না দুটো মামলা ট্যাগ হয়ে যাবে কিনা, কারণ মামলা সুর একই। সেই মামলায় বলা হয়েছিল যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা বিচিত্র অ্যালগোরিদম পদ্ধতিতে, যে অ্যালগোরিদম পদ্ধতিটা অপরীক্ষিত, আগে দেশের কোনো প্রান্তে সেটার ব্যবহার করা হয়নি, সেইটা দিয়ে মানুষের নাম যাচাই করছে এবং ইআরওরা তারা তাতে রাবার স্টাম্প মেরে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। আসবো রাজা, একটু সঙ্গে যাচাই থাকো। করছেন। আরেকবার আপডেট দিয়ে রাখি দর্শকদের, এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি আমরা, আপনাদের জানাচ্ছিলাম যে প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন কেন মানুষকে ডাকা হয়েছে তা জানার অধিকার মানুষের রয়েছে, তাদের এই দাবি যুক্তিসঙ্গত। রাকেশ দ্বিবেদী জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে যিনি রয়েছেন আইনজীবী, তিনি জানিয়েছেন প্রত্যেক নোটিশে উল্লেখ রয়েছে যে ওই ব্যক্তিকে কেন ডাকা হয়েছে। কমিশনের তরফ থেকে আদালতে জানানো হয়েছে যে প্রত্যেকটা নোটিশ, হিয়ারিং এর নোটিশ যে যাচ্ছে সেখানে উল্লেখ রয়েছে ওই ব্যক্তিকে কেন হিয়ারিং এ ডাকা হয়েছে। রাজার কাছে আবারও যাবো। রাজা, তুমি বলছিলে যে 2025-এর তালিকা যদি ভোট হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন গতকাল নতুন আবেদনে, তাহলে যে ড্রাফট লিস্ট বেরিয়েছে, মানে যেখানে মৃত বা স্থানান্তরিত ভোটার আমরা দেখতে পাচ্ছি নাম বাদ গেছে, সেটারও তো আর কোনো মানে গ্রহণযোগ্যতা থাকছে না, সেটার কোনো গ্রহণযোগ্যতা থাকছে না। প্রথম কথা, উনি এসআইআর থামিয়ে দিতে বলছেন না, কিন্তু মামলাটা এমনভাবে আবেদনটা করেছেন খুব বুদ্ধি করে মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে, যে এখন যে এসআইআরটা চলছে এইটা যাতে 26-এর ক্ষেত্রে, মানে নতুন যে ভোট আসছে তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবলই হবে না যদি ওইটা মেনে নিতে হয় সুপ্রিম কোর্টকে। ভালো করে বুঝে দেখো, উনি বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের ডাকছো, বাপের নামের সঙ্গে ছেলের নামের মিল, অমিল, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, প্রয়োজনী ম্যাপিং, এই সমস্ত ক্ষেত্রে আধার কার্ডকে তুমি মান্যতা দাও। এই ক্ষেত্রে আধার কার্ড মান্যতা পায় কি করে? আধার কার্ড তো ওই তো 13টা যে 11টা তালিকা তার মধ্যেই নেই। সুতরাং যে আধার কার্ড তার মধ্যেই, সেটা একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আছে, কিন্তু ফাইনাল ডকুমেন্টেশন হিসেবে নেই। আমাকেও ব্যক্তিগতভাবে আমার 81 বছরের মাকে নিয়ে শুনানি কেন্দ্রে যেতে হয়েছিল, সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নয়, কিন্তু সেখানে মায়ের প্যান কার্ড নিয়েছে এবং বাবা যেহেতু সরকারি কর্মচারী ছিলেন তা যে ওই পেনশন পেমেন্ট বুক আছে সেটা নিয়েছে, কিন্তু আধার কার্ড নেয়নি, যদিও আধার সাপোর্টিং, কিন্তু আধার দিয়ে সেটা দাঁড়ায় না। সুতরাং যেখানে মূল এসআইআর এ যখন আধার ফাইনালি কোনো ডকুমেন্ট হিসেবে গ্রাহ্য হচ্ছে না, তাহলে এখন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নামের বিভ্রান্তি বা ইত্যাদি মেলানো ঠিক করার ক্ষেত্রে আধার কি করে গ্রাহ্য হবে? সুতরাং এটা হচ্ছে একটা বোন অফ কন্টেনশন, নামের মিসম্যাচ, মানে এটা একটা বোন অফ কন্টেনশন। রাজা, আসবো তোমার কাছে। আইনজীবী শ্যাম দেওয়ান তিনি কিন্তু ইতিমধ্যেই সওয়াল জবাব শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দেওয়ান, রাজা যে কথা বলছিল নামের মিসম্যাচ নিয়েও কিন্তু শুরু করে দিয়েছেন সওয়াল জবাব। ঠিক কি বলছেন সর্বশেষ আপডেট শ্রাবন্তী? দেখো শুভজিৎ, শুরু থেকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এতে এত যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সাধারণ মানুষকে ডাকা হচ্ছে কেন, এমনটাই বলতে চেয়েছেন শ্যাম দিওয়ান। এবং তার যেটা বক্তব্য রয়েছে যে প্রথমে শুরুতে বলা হয়েছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এত মানুষকে ডাকা হবে না, কিন্তু দেওয়া হচ্ছে প্রচুর নাম। একই সঙ্গে তখন প্রধান বিচারপতি বলছেন যে এটা ঠিক যে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে যে কেন এত নাম, তাকে কেন ডাকা হচ্ছে। এখানে রাকেশ দ্বিবেদী যিনি কমিশনের আইনজীবী, তিনি স্পষ্ট করে দেন যে হিয়ারিংয়ের যে নোটিশ রয়েছে সেই নোটিশে উল্লেখ করা রয়েছে কেন মানুষকে ডাকা হচ্ছে। অর্থাৎ আজকে শুরু থেকেই লজিক্যাল ডিসক্রিপেন্সির উপরে জোর দেওয়া হয়েছে এবং সেখানে এত মানুষের অভাব অভিযোগ তাদের মূল বক্তব্য ছিল। কারণ আমরাও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা বারবার দেখতে পেয়েছি যে সাধারণত নামের একটা বানান ভুল হলে কি সত্যি তাকে ডেকে পাঠানোর দরকার রয়েছে? ঘন্টার পর ঘন্টা কি তাকে হিয়ারিং সেন্টারে ডাকার দরকার রয়েছে? মানুষের ঠিক এই হয়রানির কথাটাই আজকে আদালতে তুলে ধরেছেন শ্যাম দিওয়ান।
তৃণমূল কংগ্রেসের আইনজীবী, এবং তিনি তার বক্তব্য রাখার পরপরই সেটা সমর্থনও করেছেন প্রধান বিচারপতি। যদিও কমিশনের পক্ষ থেকে আইনজীবীর বক্তব্য যে আসলে প্রত্যেকের হিয়ারিং নোটিশ সেখানে জানানো হয়েছে যে কেন তাকে ডাকা হচ্ছে। একই সঙ্গে তোমাকে বলবো যে আরও বলা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসে প্রায় 70 লক্ষ অর্থাৎ 50% কেস শুধুমাত্র ছোট ছোট নামের বানানের জন্য, এরকমটা উল্লেখ করা হয়েছে আইনজীবীর পক্ষ থেকে। নাম ধরে বলা হচ্ছে কোন কেসে কি রয়েছে, নামের বানানের বাংলা থেকে ইংরেজি এর উল্টো করতে গিয়ে এর একটা সমস্যা হচ্ছে, এটা আইনজীবীর বক্তব্য। এই কথাটা তোমার মনে থাকবে শুভজিৎ, এটা মেনে নিয়েছে কমিশনও। কারণ বাংলা বানানের ক্ষেত্রে রাজ্যের অন্যান্য মানে দেশের অন্যান্য ক্ষেত্রে এরকমভাবে ইংরেজির সাথে সাথে সেই যে ল্যাঙ্গুয়েজ সেখানেও দেওয়া হলেও বাংলার ক্ষেত্রে প্রত্যেকটি ইংরেজির সাথে সাথে যেহেতু এসআইআর ফর্ম বাংলাতেও গেছে, তাই কেউ ব্যানার্জি লিখছেন বাংলায়, তিনি বন্দ্যোপাধ্যায় লিখছেন, এর জন্য যে মিসম্যাচ, এর জন্য যে হয়রানি, সেটার কতটার প্রয়োজনীয়তা ছিল আজকে সুপ্রিম কোর্টে সেটাই তুলে ধরছেন এই মুহূর্তে আইনজীবী। কিছুটা সমর্থন রয়েছে বিচারপতিদের। শুভজিৎ, রাজার কাছে আবারও যাবো। রাজা, তুমি বলছিলে যে এই 25-এর তালিকাকে মান্যতা দিয়ে 26-এর ভোট করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদন গতকাল নতুন করে করেছেন সুপ্রিম কোর্টে, তুমি বলছিলে যে এটা তো শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নয়, এই সুপ্রিম কোর্টে যে নির্দেশ বা যে রায় যেটাই বলো না কেন সেটা গোটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে যেখানে এসআইআর চলছে। পাশাপাশি রাজা এটাও মানতে হবে যে 25-এ এসআইআর হয়েছে, সেই এসআইআর ভিত্তিতে কিন্তু একটা রাজ্যে ভোট হয়ে গেছে, বিহারে ভোট হয়ে গেছে, তাই না? এটাই দেখো, এই যে বারবার রাকেশ ত্রিবেদীর কথা বলা হচ্ছে এখানে, এই ভদ্রলোকের কিন্তু সওয়াল জবাব আগের মামলাগুলোতে খুব কনভিনসিং থাকেনি। অন্তত যারা আইন নিয়ে বোঝেন কিছু, তাদের সঙ্গে কথা বলে বুঝেছিলাম। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অন্য স্টেটের আইনজীবী, মানে যারা উল্টো দিকের আইনজীবী, তাদের ফার মোর কনভিনসিং। এখানে শ্যাম দিওয়ান আগের মামলাগুলোতে ফার মোর কনভিনসিং। তাদেরকে এই যে মামলাটার উল্লেখ আমি করলাম, সেইখানে সুপ্রিম কোর্টে অভিযোগ করা হয়েছে যে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এইটা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে যে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে তথ্য যাচাই করেই পাঠানো হচ্ছে, এই ব্যাপারটা ঠিক নয় বলে এরা দাবি করছেন। এই ক্ষেত্রে এই অ্যালগোরিদমের কথা অত্যন্ত ইম্পর্টেন্ট, তার কারণ এই সফটওয়্যারটা কি সেটা অপরীক্ষিত, এর আগে কোনো রাজ্যে এই সফটওয়্যারটা পরীক্ষা করা হয়নি। তাহলে এই যে 1.5 কোটি লোকের নাম 1.5 কোটি লোককে পাঠানো হচ্ছে, এখন সফটওয়্যার কিন্তু ওই যে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় সামান্য এরার দেখলেই সে পাঠিয়ে দিচ্ছে। এইটা কি অফিসার স্তরে মিটিয়ে নেওয়া যেত না? একটা বাঙালি অফিসার, তুমি মামলা থেকে সরে যাও, একটা বাঙালি অফিসার সে কি ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় তফাৎ জানে না? তাহলে প্রশ্ন এইখানে চেপে ধরা হচ্ছে যে প্র্যাকটিক্যালিটিকে আপনারা এড়িয়ে যাচ্ছেন, দিয়ে সবটাই মেশিন আর সফটওয়্যারের উপর ছেড়ে দিচ্ছেন। যদি ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায়ের এরারটা বাড়িতে মিটিয়ে নেওয়া যেত, মানে অফিসার স্তরে, বিধানসভার ইআরও স্তরে মিটিয়ে নেওয়া যেত, তাহলে সেই ভার বোঝাটা কমতো, তাহলে সেই ভদ্রলোকের কাছে তোমাকে নোটিশ পাঠাতে হতো না। যাই হোক, আজকে রাকেশ বাবুদের মানে কমিশনের আইনজীবীদের এইটা কনভিন্স করাতেই হবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে এবং পুরো বেঞ্চকে, যে তারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যেগুলো দেখেছেন সেগুলো আসলে লজিক্যাল, সেগুলো ইললজিক্যাল নয়। আর প্রথম কথা, আর একটা খুব মজার কথা দেখো রাজা, আসবো তোমার কাছে, তবে একটা তথ্যগত সংশোধন করে দেই আমরা। আইনজীবী শ্যাম দেওয়ান তিনি জয় গোস্বামীর হয়ে সওয়াল করছেন, জয় গোস্বামীর আইনজীবী তিনি। তথ্যগত সংশোধনটা আমরা করে দিলাম লাইভেই। রাজা, তোমার কাছে যাও। সেটা হোক, কিন্তু তারা যেটা বলতে চাইছেন জয় গোস্বামীর যেটা সুর সেই একই সুর। ঠিক, জয় গোস্বামী যে পিটিশনটা করেছিলেন সেখানেও সেই একই ব্যাপার আছে, হয় মানে প্রজেনির ক্ষেত্রে কিংবা নামের ছোটখাটো মিসম্যাচের ক্ষেত্রে। দেখো, আর আজকে সুপ্রিম কোর্টকে কিন্তু কমিশনকে এটা কনভিন্স করতে হবে যে এই যে প্রায় 1,40,00,000 লোকের কাছে 3টে পার্টে 3টে ভাগে নোটিশ পাঠানো হচ্ছে বা হয়েছে, সেগুলো আসলে লজিক্যাল। এখন এমন একটা বিচিত্র নাম দেওয়া হয়েছে, লজিক্যাল আবার ডিসক্রিপেন্সি। তাহলে ডিসক্রিপেন্সি হলে লজিক্যাল হতে পারে না, আবার লজিক্যাল হলে ডিসক্রিপেন্সি হতে পারে না। এই টার্মটাও কিন্তু খুব কনফিউজিং। জয়মাল্য বাগচি বা চিফ জাস্টিস তারা কিন্তু আজকে এই সওয়াল জবাবের মধ্যে এই প্রশ্নটা আমি জানি না, হয়তো তুলতেও পারেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে সংখ্যাটা কি কমিয়ে আনা যেত না। ওই জন্যই চিফ জাস্টিস বলেছেন যে প্রথমে যদি যাচাই করে। রাজা, থামাচ্ছি একটু। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ছবি দেখিয়েছিলাম, আর যে খবর পাচ্ছি আমরা লাইভ আপডেট, সুপ্রিম কোর্টে সওয়ালের চেষ্টা মুখ্যমন্ত্রী জানিয়ে গেছিলেন দরকার পড়লে মানুষের প্রয়োজনে কথা বলবেন তিনি। সুপ্রিম কোর্টে সওয়ালের চেষ্টা মুখ্যমন্ত্রীর। এই মুহূর্তে ভেতর থেকে যে খবর পাচ্ছি আমরা, সুপ্রিম কোর্টে সওয়ালের চেষ্টা মুখ্যমন্ত্রীর। রাজা,
রাজা শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি শুভ। রাজা থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ করো, মাঝে মধ্যে যে আপডেটগুলো আসবে দর্শকদের দিয়ে রাখবো আমরা। হ্যাঁ রাজা, অবশ্যই। এবার অন্যান্য মামলার সুরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনের মিলটা কোথায়? সেই মিলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে 58 লাখ নাম বাদ যাওয়া, সেক্ষেত্রে যেমন বলেছেন এআই দিয়ে বাদ দেওয়া হয়েছে, এটা রাজনীতির ডায়াসে বলছিলেন, কোর্টে তিনি এইটা বলেন কিনা সেটা দেখতে হবে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য স্টেটে নেই, এই স্টেটে আছে কি করে, এই সওয়ালটাও মমতা বন্দ্যোপাধ্যায় তুলতে পারেন। আমাদের আর খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। রাজা থামাচ্ছি একটু। সওয়াল শুরু করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টে সওয়াল করছেন খোদ মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন খোদ মুখ্যমন্ত্রী। যে খবর আপনাদেরকে দেখাচ্ছি আমরা, সুপ্রিম কোর্টে সওয়াল করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1:17 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করছেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একেবারে বেনজির ছবি। যাবো রাজার কাছে। রাজা দেখো, এইবার পলিটিক্যাল পার্টটায় আসি। এই যে বলা হচ্ছে কেউ যারা মমতার সমালোচক তারা বলছেন মমতা আউট অফ ডেসপারেশন এটা করছেন, তার বাঁচার লড়াই, তাই তিনি এটা করছেন। কিন্তু এইটার মধ্যে যে একটা বিশাল থিয়েট্রিক্যাল অপটিক্স আছে এটাও কিন্তু বুঝতে হবে। বাংলার বড় একটা মানুষের কাছে আজকে অনেকে কাজ ছেড়ে হয়তো মুখ্যমন্ত্রী কি সওয়াল করেন, এই ভূমিকায় তাকে তো এই প্রজন্ম দেখেনি। সেই কবে 80-র দশকে শঙ্কর চক্রবর্তীর বাড়ির দেয়াল টপকে গিয়ে ছাত্র পরিষদের ছেলেদের মামলা একটা অ্যারেস্ট, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় 80-র দশকে, আমার মনে হচ্ছে 83 সাল হয়তো, সেখানে বালুরঘাটের কোর্টে গিয়ে দাঁড়িয়েছিলেন। ফলে সেই দাঁড়ানো আর এই দাঁড়ানো কিন্তু সম্পূর্ণ আলাদা। দেশের কোনো অ্যাক্টিং মানে কোনো মুখ্যমন্ত্রী, যিনি সিটিং মুখ্যমন্ত্রী, তিনি এসআইআর নিয়ে একটা সাংবিধানিক প্রক্রিয়াকে তার কিছু প্রক্রিয়াজাত বিরোধিতা করে কোর্টে, সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াচ্ছেন, এই জিনিস ভূভারতে কোনোদিন হয়নি। সেই ক্ষেত্রে এই ব্যাপারটা সেই দিক থেকে দেখতে গেলে একেবারে ইউনিক। কিন্তু আমি আবার বলছি, টকিং পয়েন্ট রাজা একটু থামাচ্ছি। মুখ্যমন্ত্রী সওয়াল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করছেন, আমরা জাস্টিস পাচ্ছি না। আমি 6টা চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। আমি সাধারণ মানুষ, হয়তো কম গুরুত্বপূর্ণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পৌঁছে সওয়াল করছেন। এই মুহূর্তে লাইভ আপডেট আমরা আপনাদেরকে দিচ্ছি, একেবারে ধারা বিবরণী যাকে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি জাস্টিস পাচ্ছি না। রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন, দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে বলছেন আমি জাস্টিস পাচ্ছি না। আমি 6টা চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। আমি সাধারণ মানুষ, বলছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন আমি সাধারণ মানুষ, হয়তো কম গুরুত্বপূর্ণ। প্রধান বিচারপতি বলছেন রাজ্য সরকার কেস ফাইল করেছে, কপিল সিব্বল নিজে কেস লড়ছেন। পাল্টা প্রধান বিচারপতি বলছেন রাজ্য সরকার কেস ফাইল করেছে, কপিল সিব্বল নিজে কেস লড়ছেন। এই মুহূর্তে ভেতরে যে সওয়াল জবাব চলছে, একেবারে লাইভ ধারা বিবরণী আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি TV9 বাংলা। ভেতরে যা যা চলছে, শ্রাবন্তীর কাছে আরো একবার যাবো। শ্রাবন্তী, দর্শকদের কাছে আমরা দায়বদ্ধ, সকাল থেকে আমরা বলেছিলাম ভেতরে যা যা চলবে TV9 বাংলা চোখ রাখলে তার কোনো অংশ আপনারা মিস করবেন না। তোমার কাছ থেকে এখনো পর্যন্ত শ্রাবন্তী। দেখো শুভজিৎ, আজকের এই সময়ের অপেক্ষা বোধহয় গোটা রাজ্যবাসী তো বটেই, গোটা দেশবাসীও অপেক্ষা করছিল যে কখন মুখ্যমন্ত্রী তিনি সওয়াল শুরু করেন। প্রায় শুরু হয়ে গেছে বেলা 1টা থেকে, ততক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন। তিনি আজকের কালো কোট পরেননি, শুধুমাত্র একটি শাল মতো, কালো মাফলার মতো করে তিনি পরে গেছেন। এবং তারপর তিনি সওয়াল শুরুতে একেবারে যখন শুরু করেন, সেই সময় তিনি প্রথমেই সাধারণ মানুষ হিসেবে নিজেকে চিহ্নিত করেন। তিনি এর আগেও বলেছিলেন যে সাধারণ মানুষ হিসেবে তিনি যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মুখ্যমন্ত্রী হিসেবে আজকে সওয়ালে অংশগ্রহণ করছে না। শুরুতেই তিনি বলছেন যে তারা কতবার ইলেকশন কমিশনে চিঠি লিখেছেন, 6বারের কথা উল্লেখ করছেন মুখ্যমন্ত্রী। বারবার ডেপুটেশন দল তারা গেছিল, কিন্তু সুরাহা হয়নি। অর্থাৎ বারবার বলার পরেও যেরকমভাবে মানুষের হয়রানি সেটা চলছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আমরা দেখলাম যে স্যাম দিওয়ান 36 নম্বর মামলা, যিনি জয় গোস্বামীর হয়ে সওয়াল করছিলেন, তিনিও শুরুতে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বলছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই একই কথা বলেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন, তার একপাশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে। যখন স্যাম দিওয়ান তিনি বক্তব্য রাখছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে দেবাঞ্জন মণ্ডল ছিলেন অন্য আইনজীবী, তার সঙ্গে কথা বলছিলেন এবং বারবার জানাচ্ছিলেন, এবং সেই সময় উষ্ম প্রকাশ করছিলেন, বোঝা যাচ্ছিল যে তিনি কিছু বলতে চাইছিলেন। এবার তিনি বক্তব্য রাখছেন এবং 19শে জানুয়ারির সমস্যা, যেরকমটা আমাদের জ্যোতির্ময় জানাচ্ছে যে 19শে জানুয়ারির সমস্যা শুনে আমরা নির্দেশ দিয়েছি, কোনো ইনোসেন্ট মানুষ যাতে বাদ যায় সেটা চাই না, এমনটাও নিশ্চিত করতে চাই। কোনো জীবন্ত মানুষকে মৃত দেখানো হোক,
সেরকমটা যাতে না হয় সেটা প্রধান বিচারপতি এমনটাই নির্দেশ দিচ্ছেন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলছেন যে ম্যাডাম মুখ্যমন্ত্রী তিনি নিজে এখানে উপস্থিত, তাই একটা বিষয় কি করা যায় না সেটা দুটো ভাষা জানেন এমন আধিকারিকদের নিয়োগ করা। বিচারপতিদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। শুরুতেই তিনি হাত জোর করে বলেন, ধন্যবাদ জানিয়ে তিনি শুরু করেন এবং মুখ্যমন্ত্রী শুরু করলেন যখন যে আমরা জাস্টিস পাচ্ছি না, আমরা 6টা চিঠি লিখেছি জাতীয় নির্বাচন কমিশনকে কিন্তু কোনো রিপ্লাই পাইনি। সাধারণ মানুষ হয়তো কম গুরুত্বপূর্ণ, অর্থাৎ সাধারণ মানুষের ভাষা একেবারে মুখ্যমন্ত্রীর মুখে। আজকে আদালতে এজলাসে তিনি গেছেন, কোনো মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, সাধারণ মানুষ হিসেবে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবে গেছেন। 6টা চিঠি লিখেও তিনি কোনো গুরুত্ব পাচ্ছেন না। কোথাও গিয়ে একটা প্রেক্ষাপট তিনি উল্লেখ করতে চাইলেন, সাধারণ মানুষ যারা আমরা যদি কিছু জানার থাকে যেমনভাবে ইলেকশন কমিশনে চিঠি দিই তিনি সেটাই উল্লেখ করে শ্রাবন্তী, আসবো তোমার কাছে। কেন তোমার কথা প্রসঙ্গে রাজার কাছে একটু যাই। রাজা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শাসক হিসেবে গেছেন, বাংলার মানুষের হয়ে কথা বলতে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে, নাকি কেন্দ্রের শাসক দল বিজেপির বিরোধী হিসেবে গেছেন? এই নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি, শাসক নাকি বিরোধী? মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিলেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, আমি সাধারণ মানুষ। রাজা, পলিটিক্যাল অ্যাঙ্গেলটা। হ্যাঁ দেখো, উনি তো অনেক সময় বিধানসভাতেও বলতে শুনেছি আমি লেস ইম্পর্টেন্ট পারসন, LIP, আমি VIP নই। এখন এইটার মধ্যে না একটা বিরাট জনমোহিনী ব্যাপার আছে। একটা সিএম যখন এই ধরনের কথা বলে না, অনেক লোক অ্যাট্রাক্টেড হয়, এগুলো আমরা সবাই বুঝি। দেখো, আমি ওটার মধ্যে যাচ্ছি না, কিন্তু চিফ জাস্টিসের কাছে তিনি বলেছেন আমায় 5 মিনিট সময় দিন। চিফ জাস্টিস বলেছেন আপনাদের হয়তো সব বাঘা বাঘা আইনজীবীরা রয়েছেন, তারা তো বলতেই পারেন 5 মিনিট কেন, আপনি 15 মিনিট নিন। এই যে গোটা দেশ এটা দেখছে, স্টালিন যায়নি, অন্য অবিজেপি শাসিত রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী যায়নি, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তাদের থেকে আহেড করে নিতে চাইছেন, মানে এগিয়ে নিতে চাইছেন। মামলার ফলাফল রায় কি হবে সে তো পরের কথা, দূর কি বাদ। কিন্তু এখন যেটা আজ আপাতত যেটা পলিটিক্সের এটার ইম্পর্টেন্স, যদি আমাকে ওয়ান লাইনারে জিজ্ঞেস করো শুভজিৎ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারেন না, তিনি সব পারেন। এইরকম একটা মেসেজ তিনি আজকে সুপ্রিম কোর্টের ভেতরে দাঁড়িয়ে দিতে চাইছেন, এবং সেটা একটা আম নাগরিক হিসেবে এইটা তার যারা সমর্থক তাদের মনে 3 গুণ বেশি একটা ওই জনমোহিনী ব্যাপার, যেটা আরও অ্যাট্রাকশন বলো বা একটা চাম তৈরি করা বলো, সেটা তৈরি করবে। এটা নিয়ে কিন্তু কোনো আপত্তি নেই। আবার বিরুদ্ধ সমালোচনাও আছে যে অন্যান্য রাজ্যে, গুজরাট 280 না 85 বিধানসভা, 73,73,000 নাম বাদ গেছে। গুজরাটের মুখ্যমন্ত্রী তো যাননি। স্টালিনের রাজ্য তামিলনাড়ুতে, সেখানে প্রায় 1 কোটি নাম বাদ গেছে। স্টালিন তো ছুটে যাননি। হ্যাঁ, ডিএমকে মামলা করেছে, কিন্তু স্টালিন তো ছুটে যাননি। তাহলে কি তার নিজের এই ভোটে পরাজয়ের কোনো গন্ধ কি তিনি পাচ্ছেন যদি স্যারের ভিত্তিতে ভোট হয়? বিরুদ্ধ সমালোচকরা এই কথা বলছেন শুভজিৎ। অর্থাৎ দুটো মতই রয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি কি আপডেট পাচ্ছি আমরা সুপ্রিম কোর্টের ভেতর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, দেশের সর্বোচ্চ আদালত, সেখানে দাঁড়িয়ে বলছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যে আমি সাধারণ মানুষ। রাজা যে কথা বলছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইমেজটা গোটা বাংলার মানুষ দেখেছে। বিভিন্ন সময় বিধানসভাতে বলেছেন, রাস্তাঘাটেও বলেছেন যে আমি VIP নই, আমি সাধারণ মানুষ। যাদের সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ তার সঙ্গে রিলেট করতে পারেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে যান বারংবার। অন্তত যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা সে কথা বলছেন। কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এটা, এবং সেটা লিখিত আকারে নথিবদ্ধ হচ্ছে, তার কিন্তু একটা আলাদা গুরুত্ব থাকে রাজা। অবশ্যই নথিবদ্ধ হচ্ছে, এই নথিবদ্ধ করানোটাই তো আসল তার উদ্দেশ্য ছিল। আমি তো বলছি রায় বা নির্দেশ তো একদিনে বেরোয় না। কিন্তু দেখো, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও খুব ভালো করে জানেন যে সুপ্রিম কোর্ট কখনো সরাসরি ইলেকশন কমিশনের হাতে, ইলেকশন কমিশনের কাজে দখলআন্দাজি যাকে বলে বা নাক গলানো করবে না। সেটা যদি করে, সেটা আমাদের দেশের সংবিধানটা এত সুন্দরভাবে তৈরি যে সবার জুরিসডিকশন এমনভাবে আলাদা করা আছে, কোর্টের কাজ করবে, ইলেকশন কমিশনের কাজ করবে। কখনোই হ্যাঁ একটা দুটো ইনস্ট্রাকশন দিতে পারে। রাজা, একটু তোমাকে থামাচ্ছি। কমিশনের আইনজীবী সম্ভবত সময় চেয়েছিলেন, সোমবার শুনানি করা হোক এমনটাই আবেদন করছিলেন। লেটেস্ট আপডেট শ্রাবন্তী। দেখো, আজকে কমিশনের আইনজীবী তিনি একটু সময় চেয়েছিলেন এবং তারপর সেই সময়ের জন্য আপাতত বলা হচ্ছে যে সোমবার যাতে শুনানি হয় সেরকমটাই জানানো হয়েছে।
একই সঙ্গে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই সওয়াল জবাব করছিলেন তখন প্রধান বিচারপতি বলেন যে রাজ্য সরকার, যেহেতু রাজ্যের প্রচুর মানুষ এখানে এফেক্টেড, তাই জন্য ওয়েস্ট বেঙ্গল হিসেবে তারাও আসতে পারতেন, কপিল সিব্বল তিনি অ্যাসিস্ট করতে পারতেন। এভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সত্যি এখানে আসা, প্রেজেন্ট, এবং আজকের এই শুধুমাত্র এই মামলাটার জন্য অনেক কিছু উঠে আসছে। দুজন সাংবিধানিক প্রধান বলা যেতে পারে, কনস্টিটিউশনের দুটো স্তম্ভ। একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষের হয়ে লড়াই করছেন, তাকে ম্যাডাম বলে উল্লেখ করছেন প্রধান বিচারপতি। তিনি বলছেন, ম্যাডাম আই ইন্টারাপ্ট ইউ, আমি আপনাকে একটু থামাচ্ছি। তারপরে তিনি এই প্রশ্নটা শ্রাবন্তী, তোমাকে থামাচ্ছি একটু। আপনার কোর্ট বলছে আধার কার্ড নেওয়া হবে, কিন্তু তারা নিচ্ছে না। তারা মানে নির্বাচন কমিশন। মাত্র 4টি বিরোধী শাসিত রাজ্যে এসআইআর করা হচ্ছে। এত তাড়াহুড়ো কি আছে যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করতে হচ্ছে? ফেস্টিভ্যাল সিস্টেমে করছে তারা। 100 জন লোক মারা গেছে, বিএলও মারা যাচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে নির্বাচন কমিশনের দিকে। রাজার কাছে আরো একবার যাব। রাজা যে অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে জনসভায় করেছেন, আবারও বলছি, জনসভায় করা এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে করা এবং সেটা নথিবদ্ধ করার মধ্যে অনেকটা আকাশ পাতাল ফারাক রয়েছে। রাজা নথিবদ্ধ হচ্ছে এবার গোটা বিষয়গুলো। দেখো, কোনো রাজনীতিক বা রাজনীতি করে একটা বড় পদে বসা লোকের সুবিধার দিকটা হচ্ছে এইটা, সে তার মতটাকে গিয়ে পলিটিক্সের মতটা কোর্টে গিয়ে বলতে পারে। এই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি ভেবে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় গত 2 মাস ধরে, বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সির ডাকাডাকি শুরু হওয়ার পর থেকে যা যা পলিটিক্যাল ডায়াসে বলেছেন, সেই কথাগুলো আর কোর্টের ভেতরে কথায় কোথায় ফারাক। তিনি তো সেই একই কথা বলছেন যে অমুক রাজ্যে হচ্ছে না, এই রাজ্যে হচ্ছে। তার মানে এখানে কোথাও একটা পলিটিক্যাল মোটিভেশন আছে বিজেপির, এটা তিনি প্রমাণ করতে চাইছেন। আমি জানি না কোর্ট এগুলোতে কতটা গুরুত্ব দেবে, কিন্তু প্রশ্নটা তার পিটিশন তিনি কি কারণে করেছেন সেটা যদি আমায় তুমি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমার এতদিনের অভিজ্ঞতা বলছে রাজ্যের মামলা, ডিএমকের মামলা, ওই মুর্শিদাবাদের এক ভদ্রমহিলার মামলা, এসআইআরে এতগুলো মামলা, জয় গোস্বামীর পিটিশন, তার ওপরে মুখ্যমন্ত্রীর উপরই আবেদন, সবটা মিলিয়ে কমিশনের ওপর একটা মারাত্মক সাইকোলজিক্যাল প্রেশারও তৈরি করতে চাওয়া হচ্ছে কোর্ট ব্যাটেলের পাশাপাশি, যার ফলে কমিশন যাতে ঘেঁটে যায়। এমনিতেই গত কয়েকটা সওয়াল জবাবে কমিশনকে কোথাও কোথাও কমিশন এটা কনভিন্স করতে, বিশেষ করে জয়মাল্য বাগচিকে কনভিন্স করতে পারেননি কমিশনের আইনজীবী যে কেন এই ডাকাডাকি। জয়মাল্য বাগচির এমন এমন কিছু চোখা প্রশ্নের উত্তর কমিশনের আইনজীবী খুব ভালো করে দিতে পারেননি, সেগুলো বলতে গেলে আমার বেলা গড়িয়ে যাবে, সেটা নয় অন্য ডিবেটে বলবো। কিন্তু আজকে কমিশনকে এইটা বলতেই হবে, কনভিন্স করাতেই হবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে নামগুলো ডাকা হচ্ছে সেগুলো শুধুই সফটওয়্যারের ভিত্তিতে নয়, সেগুলো ইআরওরা দেখছেন এবং দেখেই পাঠাচ্ছেন। আর এরপর কোর্ট যদি এই যে বেঁচে থাকা লোক মরা হয়ে গেছে এই রকম কতগুলো প্রডিউস করে দেয় কোর্টে, যারা মামলা করেছেন, যদি ফিজিক্যালি প্রডিউস করেন, আমি জানি না তার কোনো বিধান আছে কিনা, কিন্তু যদি কোর্টকে এটা কনভিন্স করাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়রা যে আমি 10 জনকে দিল্লিতে নিয়ে এসেছি, সেই 10 জন বেঁচে আছে, তাদেরকে মরা দেখানো হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট সেটাকে একটা কনসার্ন হিসেবে দেখতে পারে। শুভজিৎ, পুরোটাই এখন ভবিষ্যৎ। রাজা, আমি তোমার সঙ্গে সন্তুষ্ট আছি। রাজা, তুমি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে যে সত্যি কতটা গুরুত্ব দেবে সেটা সময়ের দিকেই অপেক্ষা করতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ যে বেঞ্চ রয়েছে তারা কতটা গুরুত্ব দেবে, কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে সাধারণ মানুষের বক্তব্যগুলো সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসছে এবং সেগুলো কিন্তু শোনা হচ্ছে, এবং সেই শোনার পরিপ্রেক্ষিতে এক একটা বিষয়ও উল্লেখ করা হচ্ছে। যেমন আমি বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেব। প্রধান বিচারপতি তিনি বলেছেন যে একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ডের ইস্যুটা যখন তুললেন, প্রধান বিচারপতি তিনি পুরো বিষয়টা শুনলেন এবং শোনার পর বললেন যে আধার কার্ড নিয়ে যা বলার আমরা বলে দিয়েছি, আপনি বরং একটা টিম দিন যাদের ইলেকশন কমিশন ডেপুটেশনে নেবে, যারা এই স্পেলিং মিস্টেকের বিষয়টা দেখবে। মানে যখন থেকে এই শুনানি শুরু হয় সবার প্রথমে আমরা দেখলাম যে সত্যি স্পেলিং মিস্টেক, যেটা বাংলার ক্ষেত্রে একটা বড় সমস্যা, সেটা কিন্তু মানলেন বিচারপতির প্রধান বিচারপতির পেজে বলেন যে সত্যি তো একটা বানান যেভাবে লেখা হয় বাঙালিরা তখন সেটা যেভাবে লেখে বা উচ্চারণ করে সেটাতে মাঝে মাঝে পার্থক্য দেখা দেয়। সে বিষয়টা কিন্তু মেনে নিয়ে ইতিমধ্যেই তারা জানালেন যে এই স্পেলিং মিস্টেকের বিষয়টা দেখা হবে। রাজ্যের পক্ষ থেকে একটা টিম চাওয়া হয়েছে যাদের ইলেকশন কমিশন ডেপুটেশনে নেবে, যারা এই স্পেলিং মিস্টেকের বিষয়টা দেখবে। সেক্ষেত্রে আরো বেশ কিছু বিষয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উল্লেখ করেছেন। সুপ্রিম কোর্টের মধ্যে তিনি একটা বিষয় বলছেন যে ইআরও ডিএমদের কোনো পাওয়ার নেই, সব পাওয়ার
সুপারসিড করছে বিজেপির রুল, স্টেট থেকে রোল অবজারভার আনা হয়েছে, এটা কিন্তু ভীষণ বড় একটা শর্মিষ্ঠা, অভিযোগ করছেন। একদম রাজা রাজা শর্মিষ্ঠা, এটাই তো পলিটিক্যাল স্পিচ হয়ে গেল। একদম। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি শাসিত রাজ্য থেকে স্পেশাল অবজারভার নিয়ে আসা হয়েছে, পর্যবেক্ষক নিয়ে আসা হয়েছে বা মাইক্রো অবজারভার নিয়ে আসা হয়েছে। এই স্পিচটা কিন্তু একজন পলিটিক্সের লোকই দিতে পারেন, কারণ তার কিন্তু সেই কারণে রাজা এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে, সেটার জন্য আমাকে শ্রাবন্তের কাছ থেকে নিতে হবে। কারণ রাকেশ দ্বিবেদী তিনি বলছেন এসডিএম র‍্যাঙ্কের অফিসারের জন্য তারা আবেদন করেছিলেন কিন্তু পায়নি, তাই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। শ্রাবন্তী, তোমার কাছে এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে সেটা সংক্ষেপে জানাও। দেখো, শুধু এসডিএম র্যাঙ্কের যে অফিসারের কথা বলছেন এমনটা নয়, আমরা এর আগেও দেখেছি যে টেকনিক্যালিটিস যাতে ঠিক থাকে তার জন্য প্রচুর আইটি যারা কর্মী তাদের জন্য চিঠি চাপাটি চলেছিল কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে, এবং সেটা দ্বন্দ্বের পর্যায়ে পৌঁছে গেছে। অফিসার চাওয়ার পরেও সেটা দেওয়া হয়নি, এবং সর্বশেষ আপডেট হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে 9 জন আইএএস আইপিএসদের চাওয়া হয়েছিল, 9 জন এবং 10 জন, সেক্ষেত্রেও একটা দ্বন্দ্বের পরিস্থিতিতে পৌঁছে গেছে এবং শেষ পর্যন্ত নিজেরাই কমিশন বেছে নিয়েছে। সেখানে স্বরাষ্ট্র সচিবের নাম পর্যন্ত রয়েছে ট্রেনিংয়ের ক্ষেত্রে। সেই বিষয়টি আজকে রাকেশ দ্বিবেদী উল্লেখ করলেন। একই সঙ্গে এখানে যেরকমটা বলা হচ্ছে যে আধার কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী আজকে যে আধার কার্ডের কথাটা বলা হয়েছিল, যে আধার কার্ড তো এখানে তারা আবেদন করেছিলেন, সেই মারফত সুপ্রিম কোর্ট থেকে অনুমতি মিললেও সেটা গ্রহণ করা হচ্ছে না। এখানে প্রধান বিচারপতি স্পষ্ট করে দিলেন যে আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্ট এতদিন যা বলে দিয়েছে সেটা শেষ হয়ে গেছে, সেটা নিয়ে আর কিছু বলা হবে না। টিম দেওয়ার কথা বলা হচ্ছে, ইলেকশন কমিশন সেখানে সেই টিমের সাথে আলোচনা করবে এবং এই বানান ভুলের ক্ষেত্রটা যাতে সহজ হয়ে যায় সেটা দেখা হবে, এটা প্রধান বিচারপতি পরামর্শ দিয়েছেন। রায় যাই হোক না কেন, আপাতত শুনানি পর্বে প্রধান বিচারপতি এটা বলছেন। তারপরই অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে এর আগেও তিনি যারা রয়েছেন জেলা শাসক তাদের একাংশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর। সেখানে বারবার বলা হয়েছিল যে বাইরের থেকে কেন নিয়ে আসা হবে। মাইক্রো অবজারভাররা যারা এই মুহূর্তে কাজ করছেন, 7,000-এর কাছে মাইক্রো অবজারভার যাদের তুলেও নিচ্ছে ইলেকশন কমিশন, যেহেতু শুনানি প্রায় শেষ, তারা যে শুধুমাত্র বাইরের রাজ্য থেকে এসেছে এমন নয়, প্রথম দফায় তারা রাজ্য থেকেই এসেছিল। আপাতত এগুলোই রাকেশ দ্বিবেদী তিনি উল্লেখ করবেন বলে মনে করা হচ্ছে। তবে রাকেশ দ্বিবেদী যেটা তিনি বলছেন, সলিসিটর জেনারেল বলছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করেই বলেন যা বলছেন তার আপত্তি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার আপত্তির কথা জানিয়েছেন। তিনি বলছেন অন্য রাজ্যে যত জেলা আছে আমাদের বাংলায় জেলার সংখ্যা অনেক কম। এসডিএম পদের অফিসার চাওয়া হয়েছিল কিন্তু সেই সংখ্যা বাংলায় অনেক কম রয়েছে। যা চাওয়া হয়েছে তাই দেওয়া হয়েছে বলে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন তিনি দাবি করছেন তাদের জেলার সংখ্যা যথেষ্ট কম, তাই এসডিএম র‍্যাঙ্কের অফিসারের সংখ্যাও কম। ইলেকশন কমিশন যা চেয়েছে তা দেওয়া হয়েছে। সলিসিটর জেনারেল যখন বলছিলেন তখনই সেই বিষয়টি উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন রাজা। রাজা, অনেকক্ষণ ধরে বেশ কিছু বিষয় তুমি ব্যাখ্যা করছিলে। হ্যাঁ, সাধারণ মানুষের কথা শোনা যাচ্ছে, রাজনৈতিক বক্তব্য মাঝে মাঝে আসছে, আর মাঝে মাঝে কিন্তু বাংলায় পরিকাঠামোগত যে সমস্যাগুলো রয়েছে এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে চালানোর জন্য সেই বিষয়টাও কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে উঠে আসছে, যে কারণেই এই এসডিএম র‍্যাঙ্ক অফিসারের সংখ্যা যে কম সেটা তিনি উল্লেখ করলেন। দেখো, আগের দিনই দেখো পরিষ্কার আমি যেটা বলছিলাম, কোর্ট কখনোই সরাসরি নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না, করতে পারে না। আমাদের দেশের কনস্টিটিউশনের এটাই বিউটি, সবার আলাদা ট্র্যাক ঠিক করা আছে, কে কোন ট্র্যাকে দৌড়বে। যদি কোর্ট সরাসরি হস্তক্ষেপ করে, তিনি যত বড় বিচারপতি হন না কেন, তাহলে তখন কমিশন বলবে হুজুর তাহলে এসআইআরটা আপনারাই করে দিন, ভোটটাও আপনারাই করে দিন, আমি আর তাহলে কিছু করছি না। ফলে এই সংঘাতে তারা যাবেনই না, তারা তাদের জায়গা খুব ভালো করে জানেন। প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আজকে কেন তাকে প্রধান বিচারপতি থামিয়ে দিয়ে ওই জায়গাটা বললেন যে আধার নিয়ে আমরা যা বলার বলে দিয়েছি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড টিম আধার নিয়ে যেটা বলছেন সেটা অনেকেই বলছেন সেটা অর্ধসত্য, সেটা ঠিক নয়। কখনোই সুপ্রিম কোর্ট বলেনি আধার নিতেই হবে এবং আধার দেখেই বিচার করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে তোমরা আধার নিতে পারো, কোর্ট একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আধারকেও রাখতে পারো, আধারকেও নিতে পারো, কিন্তু তোমরা ফাইনালি নেবে কি না নেবে সেটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের সোল ডিসক্রিশন।
সেটা জাতীয় নির্বাচন কমিশনের সোল ডিসক্রিশন, সেইখানে সরাসরি খবরদারি সুপ্রিম কোর্ট করছে না। এখন প্রশ্ন, রাজা, তোমাকে একটু থামাতেই হবে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, সেগুলো একটু দর্শকদের বলতেই হবে। লর্ড প্লিজ সেভ ডেমোক্রেসি, দেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে ভগবানের উদ্দেশ্যে তিনি বলছেন, বিচারপতিদের উদ্দেশ্যে বলছেন যে গণতন্ত্রের রক্ষা করা হোক, গণতন্ত্রকে রক্ষা করা হোক। বাংলাকেই শুধুমাত্র টার্গেট করা হচ্ছে। বাংলাই হচ্ছে একমাত্র রাজ্য যারা যেখানে বাইরের মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এবং তারা বাংলার মানুষকে বুলডোজ করছেন। এই মুহূর্তে এই কথাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজা, একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী দেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে বলছেন যে গণতন্ত্রকে বাঁচানো হোক। শর্মিষ্ঠা যখন জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের পার্মানেন্ট সার্কিট বেঞ্চের উদ্বোধন করতে এসেছিলেন বিল্ডিং এর ভবনের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেদিন মুখ্যমন্ত্রী করজোড়ে বলেছিলেন সংবিধান বাঁচান, দেশ বাঁচান। আমি আমার কথা বলছি না, আমি দেশের কথা বলছি, গণতন্ত্রকে বাঁচান। ইউ আর আওয়ার কাস্টোডিয়ানস, এইটা বলেছিলেন, ইউ আর আওয়ার কাস্টোডিয়ান। বিচারের আদালতের ওপরে কিছু নেই। দেখো তারই রিফ্লেকশন আজকে সুপ্রিম কোর্টে হয়ে গেল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা বলেছেন, যদি কেউ দীর্ঘদিন রাজনীতি চর্চা বা কভার করে থাকে, এটা পুরোপুরি পলিটিক্যাল স্পিচ, একদম পলিটিক্যাল স্পিচ হয়ে গেল সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে। তিনি কি বলছেন, বাংলাকে আলাদা করে টার্গেট করা হচ্ছে। ইলেকশন কমিশন, রাজনীতির মঞ্চে ইলেকশন কমিশন নিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে একটা কোয়াসি জুডিশিয়াল বডি যারা এখানে ভোট পরিচালনায় সব থেকে বড় অথরিটি, তার নামে কি এটা সুপ্রিম কোর্টের ভেতরে বলা যায় যে বাংলাকে টার্গেট করা হচ্ছে? সবথেকে বড় খবর, পরের সোমবার শুনানি রয়েছে। পরের সোমবার আবার শুনানি, নোটিশ ইস্যু করা হয়েছে। অর্থাৎ এই শুনানি, যে শুনানি চলছিল সেই শুনানি আজ এখানেই শেষ হলো। পরের সোমবার শুনানি রয়েছে, সেরকমই নোটিশ ইস্যু করা হলো। পরের সোমবারও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, সেটার জন্য আমাদের সময় অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, এই মামলার শুনানি পরের সোমবার রয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, দেখো, 1:17 সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠেছিলেন এবং আজকের বেশ কিছুটা লাঞ্চ আওয়ার যেহেতু 1:30-এর মধ্যেই থাকে, তারপরেও বেশ কিছুক্ষণ বসেছিলেন প্রধান বিচারপতি সহ বাকি দুজন বিচারপতি। এবং এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনভাবে আধার ইস্যুটা তুললেন, একই সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি তুললেন, প্রধান বিচারপতি স্পষ্ট করে দিলেন আরেকবার যে আধার নিয়ে তারা আপাতত আর কিছু বলতে চান না। আধার নিয়ে যে রায় ঘোষণা হবে, অর্থাৎ বিহারের যে মামলা পড়েছিল সেই মামলায় রায় ঘোষণা হবে, সেখানে এই বিষয়টা আবার তোলা হতে পারে। দুই হচ্ছে যে এত মানুষের যে দুর্ভোগ, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়েন্ট আউট করে মাইক্রো অবজারভারদের কথা বললেন। একই সঙ্গে বেশ কিছু জেলাশাসকদের কথা বললেন যে জেলাশাসকরা কথা শুনছে না, তারা নিজেদের মতো করে বিভিন্ন নিয়ম তৈরি করছে, মাইক্রো অবজারভারদের বাইরে থেকে আনা হচ্ছে। এবং যেহেতু এই রাজ্য আলাদা রকম ভাবে টার্গেট করা হয়েছে, লর্ড ইউ সেভ ডেমোক্রেসি, আপনি বিচারপতি, আপনারা এই ডেমোক্রেসি, গণতন্ত্রকে রক্ষা করুন। মুখ্যমন্ত্রীকে এর আগেও বারবার বিভিন্ন জায়গায় এই কথাটা বলতে শোনা গেছে। আজকের একজন সাধারণ মানুষ হিসেবে তিনি গেছেন, মামলা করেছেন, এমনটাই তিনি বলেছেন। ফের সেই গণতন্ত্রকে বাঁচানোর জন্য বলেছেন আগামী সোমবার মামলার থাকছে, সেদিনকে মুখ্যমন্ত্রী আসতে পারেন, তার হয়ে কোনো আইনজীবী সওয়াল করতে পারেন। আপাতত সোমবার পিছিয়ে যাচ্ছে। সোমবারের দিকে নজর থাকছে, কিন্তু আজ শুনানির শেষে প্রধান বিচারপতি এবং তার বেঞ্চের পক্ষ থেকে দুটো বিষয় বলা হয়েছে। কমিশনকে জানাতে হবে যে তারা কি কি পদক্ষেপ করছে, এই যে বিষয়গুলো উত্থাপন করা হলো, তারা কি কি পদক্ষেপ করছে তা নির্বাচন কমিশনকে জানাতে হবে। অন্যদিকে রাজ্যকে জানাতে হবে যে তারা কতজন অফিসার দিতে পারবেন। অর্থাৎ দুপক্ষকে দুটি বিষয় উল্লেখ করা হয়েছে। আজকে বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যু উঠে এলো। আমার সঙ্গে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে, আগামী সোমবার পরবর্তী শুনানি রয়েছে। আর এই সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সহকর্মী জ্যোতির্ময় সেখানে উপস্থিত ছিল। জ্যোতির্ময়, তোমার কাছে জানতে চাইবো যে আজকে সুপ্রিম কোর্টের ভিতরের ছবিটা একদম নজিরবিহীন, কিন্তু কোন কোন বিষয়গুলো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আজকে শুনানি চলাকালীন? প্রায় ঘন্টাখানেক সেই শুনানি চলল। দেখো, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। তার কারণ এই প্রথম দেশের স্বাধীনতার পর
কোনো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের সর্বোচ্চ যে আইনের জায়গা অর্থাৎ একেবারে শীর্ষ আদালত প্রধান বিচারপতির বেঞ্চে দাঁড়িয়ে তিনি সওয়াল করলেন এবং তিনি যখন সওয়াল করছেন তার অভিযোগ কোন দিকে, তার অভিযোগ জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন। আজ যে ছবিটা আমরা দেখতে পেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সওয়ালের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তিনি যা বলছেন তা হচ্ছে বাংলাকে টার্গেট করা হচ্ছে, বাংলার মানুষকে বুলডোজ করা হচ্ছে। তিনি সরাসরিভাবে দেশের প্রধান বিচারপতির কাছে একজন মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে আদালতে দাঁড়িয়ে এজলাসে দাঁড়িয়ে তিনি আবেদন করছেন গণতন্ত্র বাঁচান। এই শব্দবন্ধগুলো এই বাক্যগুলোই রাজনৈতিকভাবে সবথেকে গুরুত্বপূর্ণ। এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবে তা সম্পূর্ণভাবে আইনের দৃষ্টিভঙ্গি থেকে বিচার্য হবে, কিন্তু রাজনৈতিক দিক থেকে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে একজন মুখ্যমন্ত্রী দেশের সর্বোচ্চ আদালত শীর্ষ আদালত সেখানে প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করছেন। বলা হচ্ছে সংবিধান মানা হচ্ছে না এবং তিনি সরাসরিভাবে বলছেন প্রধান বিচারপতির কাছে আবেদন জানাচ্ছেন গণতন্ত্র বাঁচান, দেশের মানুষকে বাঁচান, বাংলাকে টার্গেট করা হচ্ছে, বাংলার মানুষকে বুলডোজ করা হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে শুনানির মধ্যে যে বিষয়গুলি উঠে আসে তিনি পার্ট ধরে প্রত্যেকটা বিষয় তিনি এক এক করে তুলে ধরেন যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে, কোনো রকম আইনি সংস্থান নেই, তাই শুধুমাত্র বাংলাতেই একমাত্র মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে। যে রাজ্যগুলি বিরোধী শাসিত রাজ্য, যে রাজ্যগুলোতে আর মাত্র কয়েক মাস বাদে ভোট রয়েছে সেখানে এসআইআর করা হচ্ছে, আসামেও ভোট রয়েছে কিন্তু আসামে এসআইআর করা হচ্ছে না। স্বাভাবিকভাবেই কেন এই পক্ষপাতিত্বের রাস্তা জাতীয় নির্বাচন কমিশন নিচ্ছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। জ্যোতির্ময়, তোমাকে একবার থামাবো। জ্যোতির্ময়, তোমার কি মনে হয়নি যে আজকে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি কোর্ট আনকোর্ট চিফ মিনিস্টার, উনি ইন্ডিভিজুয়াল হিসেবে গিয়ে থাকতে পারেন কিন্তু তার তো দ্বৈত সত্তা আছে, তার তো ডুয়াল এন্টিটি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে স্পিচটা রাখলেন পলিটিক্সের সঙ্গে ফারাক কোথায়? তিনি তো পলিটিক্যাল ডায়াসে যা বলেন তাই গিয়ে বলে দিলেন ইলেকশন কমিশন বেঙ্গলকে টার্গেট করছে। এটা কি এন্টারটেইনড হতে পারে সুপ্রিম কোর্টে? দেখো, সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেছে, স্বয়ং প্রধান বিচারপতি তিনি বিষয়টি অ্যাকসেপ্ট করেছেন। প্রধান বিচারপতি তিনি নিজে থেকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল শুরু করার আগেই প্রধান বিচারপতি তার উদ্দেশ্যে অ্যাড্রেস করেছেন। প্রধান বিচারপতি বলেছেন ম্যাডাম চিফ মিনিস্টার এখানে উপস্থিত আছেন, সুতরাং তাকেই জিজ্ঞেস করব যে প্রশ্ন উঠছে অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির যে প্রশ্ন উঠছে, যেখানে নামের বানান নিয়ে প্রশ্ন উঠছে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরোচ্ছেন এবং স্বাভাবিকভাবেই ভিড় তৈরি হয়ে গিয়েছে এই মুহূর্তে এবং অন্যান্য আইনজীবীরা তার সঙ্গে যারা এজলাসে ছিলেন তারাও এই মুহূর্তে বেরিয়ে আসছেন। স্বাভাবিকভাবেই আমাদের নজর থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতির্ময় তুমি আমাদের অবশ্যই সঙ্গে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরোচ্ছেন কিনা সেদিকে একটুখানিও নজর রাখতে হবে, কারণ তিনি সুপ্রিম কোর্ট থেকে বেরোবেন, সেই বেরিয়ে কিছু বক্তব্য রাখেন কিনা সেদিকে অবশ্যই নজর রাখতে হবে, কারণ আজ সত্যি একটা ঐতিহাসিক দিন। সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলাম আমরা প্রত্যেকে যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে আজ সুপ্রিম কোর্টের ভেতর সওয়াল করলেন, তিনিই পিটিশনার ছিলেন এবং প্রধান বিচারপতি তার প্রত্যেকটা পয়েন্ট শোনেন এবং পয়েন্ট শুনে তিনি তার বেশ কিছু অবজারভেশন তিনি উল্লেখ করেন। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সাদা গাড়ি বেরোতে দেখা গেল। সুপ্রিম কোর্টের ভেতর তিনি সওয়াল করলেন, প্রধান বিচারপতিরা তার সমস্ত বক্তব্য শুনলো, তার সমস্ত আবেদন অভিযোগ সব শোনা হলো। তারপর সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কমিশনকেও যেমন বললেন যে তারা কি কি পদক্ষেপ নিচ্ছে সেটা যেমন জানাতে হবে, তার পাশাপাশি রাজ্য কি কি করতে পারে সেটাও জানাতে হবে, কতজন অফিসার দিতে পারে। সেই সওয়াল শেষে শুনানি শেষে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো বিঘ্ন আসবে না সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এক প্রকার ক্লিয়ার করে দিয়েছে। এসআইআর উইল গো অ্যাজ ইট ইজ গোয়িং, যেমন চলছে তেমনই চলবে। সেই জন্যই বলেছে কতজন অফিসার দিতে পারবেন পরে শুনানিতে জানান। একদম। আর সোমবার যেহেতু শুনানি রয়েছে, সোমবার যদি আমরা দেখি তাহলে কিন্তু ডেট আমরা জানি যে রাজা যে 7 তারিখের মধ্যেই কিন্তু এই শুনানি প্রক্রিয়া শেষ হবে, কারণ
14 তারিখ প্রাথমিক খসড়ার তারিখ একটা প্রকাশ করার কথা রয়েছে। যদি আগামী সোমবার হয় তাহলে সেটা 9 তারিখ হচ্ছে, অর্থাৎ শুনানি প্রাথমিক প্রক্রিয়ার দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে 7 তারিখ। मैम कुछ कहना चाहेंगी मैम? मैम कुछ कहेंगे मैम? मैम कुछ कहना चाहेंगे? मैम कुछ कहना चाहेंगे मैम? मैम कुछ कहना चाहेंगे मैम? मैम कुछ कहना चाहेंगी? दीदी प्लीज कुछ कहना चाहेंगी? खिड़की से हाँ कोई बात नहीं। कुछ कहना चाहेंगे मैम?